বিশ্ব যখন উন্নতির গান গাইছে তখন এক নির্জন মরুভূমিতে চলছে নীরব এক গণহত্যা। এটা কোনো সিনেমা নয়, এটা বাস্তব। এটা উইগুর মুসলিমদের গল্প, একটি জাতিকে মুছে ফেলার নীল নকশা। 2018 সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছিল 1 মিলিয়নেরও বেশি উইগুরকে আটকে রাখা হয়েছে রি-এডুকেশন ক্যাম্পে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেখানে কি শুধু শিক্ষা চলছে নাকি মগজ দোলা, দর্শন আর নিপীড়ন চলছে? জন্ম দিলেই নেওয়া হচ্ছে ডিএনএ নমুনা, নামাজ পড়লে বলা হচ্ছে সন্ত্রাস, দাড়ি রাখলেই সন্দেহ, আর কোরআন রাখলেই মৃত্যুদণ্ড। চীন বলছে তারা সন্ত্রাস দমন করছে, কিন্তু সারা দুনিয়া জানে এটা এক গণনির্যাতনের আখ্যান, যেখানে ধর্ম, ভাষা, সংস্কৃতি সব মুছে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে। কেন চুপ গোটা বিশ্ব? এই নীরবতার পিছনে লুকিয়ে আছে অর্থনীতি, রাজনীতি আর লোক। কিন্তু এই ডকুমেন্টারিতে আমরা সেই সব মুখোশ খুলে দেব, শোনাবো সেই গল্প যা কেউ শোনাতে চায় না। সিনজিয়াং চীনের সবচেয়ে বড় প্রদেশ। আয়তনে সিনজিয়াং এতটাই বিশাল যে ফ্রান্স, জার্মানি আর স্পেন একসাথে রাখলেও যা হবে এ প্রদেশ ঠিক ততটাই বড়। কিন্তু সেই বিশালতার ভিতরে লুকিয়ে আছে এক নিঃশব্দ উইগুর জাতির অস্তিত্ব। হাজার হাজার বছর ধরে এই ভূমিতে বসবাস করে আসছে উইগুর মুসলিমরা। তাদের ছিল নিজস্ব ভাষা, উইগুর নিজস্ব সংস্কৃতি আর ইসলাম ধর্ম। তারা এই ভূমিকে ডাকত ইস্তার্কিস্তান। তাদের হৃদয়ে, তাদের মানচিত্রে এটি ছিল তাদের দেশ। কিন্তু 1949 সালে এক নিঃশব্দ আঘাত এসে লাগে। কমিউনিস্ট চীন এই অঞ্চলে আক্রমণ চালিয়ে দখল করে। তারাই প্রাচীন জমির নাম দেয় সিনজিয়াং, যার অর্থ নতুন সীমান্ত। তবে উইগুরদের কাছে এই নতুন সীমান্ত হয়ে দাঁড়ায় এক নতুন শৃঙ্খল, যেখানে তাদের হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি এবং স্বাধীনতা ধ্বংস হতে শুরু করে। সিনজিয়াংয়ে যা ছিল এক সময়ের গর্বিত উইগুরদের আঞ্চলিক ঐতিহ্য, আজ তার ছিল আখ্যানের একটি নতুন অধ্যায়। কিন্তু এই অধ্যায়টি কেবল রাজনৈতিক নয়, এটি এক গভীর অর্থনৈতিক লোভের কাহিনীও। চীন এই অঞ্চলকে শুধুমাত্র তার সাম্রাজ্যিক আধিপত্যের প্রতিষ্ঠার জন্য নয়, বরং এক কৌশলগত অর্থনৈতিক লক্ষ্য পূরণের জন্য চাইছে। আজ সিনজিয়াংয়ে চীনের তুলা উৎপাদনের প্রাণ কেন্দ্র, যেখানে 84% তুলা উৎপাদিত হয়। এখান থেকে চীন প্রায় 20% প্রাকৃতিক গ্যাস, আর এখানেই গড়ে উঠেছে চীনের স্বপ্নের প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, BRI এর গুরুত্বপূর্ণ করিডোর, যা চীনের অর্থনৈতিক আধিপত্যকে আরো সুদূর করতে সাহায্য করেছে। কিন্তু এই অর্থনৈতিক লাভের নিচে চাপা পড়ে আছে এক জাতির কান্না। তাদের মসজিদ ভেঙে ফেলা হয়েছে, তাদের ভাষা স্কুল থেকে বিলুপ্ত, তাদের ধর্মকে উগ্রবাদ বলে চিহ্নিত করে আটকে ফেলা হয়েছে লক্ষ লক্ষ মানুষকে তথাকথিত পূর্ণ শিক্ষা কেন্দ্র, যা আসল কারাগার। সিনজিয়াং চীনের চোখে নতুন সীমান্ত, কিন্তু উইগুরদের কাছে এটা এক জীবন্ত কবর, যেখানে তারা এখানে নিঃশব্দে চিৎকার করছে, আর আমাদের এই সভ্যতা তা শুনো না শোনার বান করছে। 2017 সালে সিনজিয়াং এর নির্জন প্রান্তরে হঠাৎ করে গজিয়ে উঠতে থাকে শত শত রহস্যময় ভবন, উঁচু দেওয়াল, কাঁটাতারের বেড়া, মুখবন্ধ লোহার গেট। চীন সরকার এগুলো নাম দিয়েছিল ভোকেশনাল ট্রেনিং সেন্টার, অর্থাৎ পেশাগত প্রশিক্ষণ কেন্দ্র। তাদের দাবি এগুলো চরমপন্থা রোধের শিক্ষা কেন্দ্র। তারা বলে উইগুর মুসলিমদের উন্নয়নের জন্য এসব ব্যবস্থা। কিন্তু 2019 সালে ফাঁস হয়ে যায় এক চাঞ্চল্যকর গোপন নথি, দ্য সাইনাই কেবলস। 173 পৃষ্ঠার এই গোপন দলিল উঠে আসে এক বিভীষিকাময় সত্য। চীন সরকারের পরিকল্পিত, কৌশলগত এবং সামরিক পদ্ধতিতে পরিচালিত এক গণ আটকের প্রকল্প। নথিতে লেখা, উইগুরদের ধাপে ধাপে আটক করে তাদের চিন্তাভাবনা পুনর্গঠন করতে হবে, তাদের ধর্মীয় বিশ্বাস শোধন করে রাষ্ট্রবাদের রূপান্তর করতে হবে। এই পরিসরে চীনা সরকারের অভিযোগের বাইরে যা গোপন ছিল তা হলো এই ক্যাম্পগুলোতে মানুষের মানবাধিকার লঙ্ঘনের এক ভয়ঙ্কর বাস্তবতা। ক্যাম্পে যাওয়ার পর প্রথমে উইগুরদের নাম মুছে ফেলা হয়, দেওয়া হয় একটি কোড নম্বর, যেন তারা আর মানুষ নয় বরং একটা ফাইল। প্রতিটি সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত চীনা জাতীয় সঙ্গীত গাইতে বাধ্য করা হয়। নিশ্চিত নিরাপত্তার নামে যে শিবির তৈরি হয়েছে, সেখানে যেন বাস্তবতাকে পিছিয়ে ফেলা হয়েছে ডিজিটাল নৃশংসতায়। এই ক্যাম্পগুলোর বাইরে শুরু হয় এক নতুন মাস্টার শোষণ, ডিজিটাল নিপীড়নের। পৃথিবীর কোথাও যদি ডিজিটাল স্বৈরতন্ত্র এর প্রতিচ্ছবি দেখতে চান, তাহলে তাকান এই মরুপ্রান্তরের দিকে। এখানে নিরাপত্তার নামে ছদ্মবেশী দত্ত প্রতিটি নিঃশ্বাস গুণে রাখে। এখানে প্রযুক্তি নিরাপত্তা নয়, নিপীড়নের অস্ত্র। রাস্তার প্রতিটি মোড়ে, প্রতিটি মসজিদের দরজায়, এমনকি ব্যক্তিগত ঘরের ভেতরেও বসানো হয়েছে AI ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা। এই ক্যামেরাগুলোর কাজ শুধু ছবি তোলা নয়, চোখে চোখ রেখে মানুষ চিনে ফেলা, তাদের ধর্মীয় অভিব্যক্তি বিশ্লেষণ করা, তাদের আবেগ বোঝা। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন, ইমোশনাল রিকগনিশন টেকনোলজি। যদি আপনার মুখে ধর্মীয় উগ্রতার চাপ দেখে, যেমন দুঃখিত মুখ, দীর্ঘশ্বাস কিংবা চোখের জল, তাহলে আপনি সম্ভাব্য চরমপন্থী হিসেবে শনাক্ত হয়ে যাবেন। আপনি যদি শুধু কারোর জানাজার ছবি শেয়ার করেন, আপনার মোবাইল থেকে আপনি চরমপন্থা চড়ানোর অভিযোগে গ্রেপ্তার হতে পারেন। 18 থেকে 65 বছর বয়সী প্রতিটি উইগুরের DNA, বয়েস স্যাম্পল, চোখের রেটিনার সবকিছু সংগ্রহ করে রাখা হয়েছে। তাদের চোখে কি আছে, কণ্ঠে কি সুর, তা এখন চীনের ডাটাবেজে বন্দী। উইগুরদের ফোনের প্রতিটি বার্তা
এমনকি তাদের অবস্থান পর্যন্ত পর্যবেক্ষণ করছে ইন্টিগ্রেটেড জয়েন্ট অপারেশন প্ল্যাটফর্ম, চীনের গোপন নজরদারি অস্ত্র। আপনি কি বলছেন, কি লিখছেন, কোথায় যাচ্ছেন, সবকিছু বিশ্লেষণ করছে এই দানবীয় সিস্টেম। এটা নিছক নজরদারি নয়, এটা এক দানবীয় গবেষণাগার যেখানে একটি জাতিকে মুছে ফেলতে প্রযুক্তিকে কাজে লাগানো হচ্ছে। সিনজিয়াং এখন চীনের জন্য পরীক্ষাগার, আর উইগুররা জীবন্ত গিনিপিগ। সিনজিয়াং এখন আর কোনো ভূগোল নয়, এটা এক আদর্শ কারাগার যেখানে প্রযুক্তি পাহারা দেয় আর ভয় ছড়ায় প্রতিটি নিঃশ্বাসে। সিনজিয়াংয়ে ইসলাম কোনো ধর্ম নয়, এটা এক অপরাধ। মসজিদে নামাজ পড়া, দাঁড়িয়ে রাখা, ইসলামিক পোশাক পরা, আরবিতে কথা বলা সবই এখন সন্দেহজনক কর্মকাণ্ড। 2017 সালের পর চীন হাজার হাজার মসজিদ ধ্বংস করেছে বা সংস্কার নামে মুছে ফেলেছে ইসলামিক পরিচয়ে। অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট ASP এর রিপোর্ট অনুযায়ী 2017 থেকে 2020 সালের মধ্যে 8,000-এরও বেশি মসজিদ সম্পূর্ণ ধ্বংস বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা শুধু স্থাপত্য ধ্বংস নয়, এটা ইতিহাসের নিঃশব্দ হত্যাকাণ্ড। ধ্বংস করা হয়েছে শুধু মসজিদ নয়, ইসলামিক ইতিহাসের শতাব্দীর পুরনো কবরস্থান, কবরের উপর দাঁড়ানো শিলালিপি, এমনকি হাজার হাজার ঘরে তল্লাশি চালিয়ে কোরআন শরীফ জব্দ করা হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে প্রার্থনার অধিকার, মুছে ফেলা হয়েছে প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা সাংস্কৃতিক চিহ্ন। 2018 সালে হিউম্যান রাইটস ওয়াচ একটি রিপোর্ট প্রকাশ করে যেখানে উঠে আসে এক মর্মান্তিক সত্য: চীনা সরকার এমনকি মুসলিম শিশুদের নাম রাখার অধিকারও কেড়ে নিচ্ছে। মোহাম্মদ মদিনা এই পবিত্র নামগুলো পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। শুধু এই নাম রাখার অপরাধে একজন শিশু ও তার পরিবারকে উগ্রপন্থার সন্দেহভাজন হিসেবে নজরে রাখা হয়। শুধু নাম নয়, নিষিদ্ধ করা হয়েছে ইসলামের অন্যতম প্রধান ফরজ রোজা। রোজার সময় স্কুলে মুসলিম ছাত্রছাত্রীদের জোর করে পানি পান করানো হয়, কারণ চীন রাষ্ট্র বলে যদি তুমি রোজা রাখো তবে তুমি রাষ্ট্রবিরোধী। ইসলামী শিক্ষা বন্ধ করে দিয়ে শিশুদের পাঠানো হয়েছে নতুন চিন্তা শেখানোর স্কুলে। অভিভাবকদের আটক করা হয়েছে শুধুমাত্র ঘরে আরবি বই থাকার কারণে। বাড়িতে নামাজ পড়লেই আপনি নজরদারির তালিকায় চলে যাবেন। এই নজরদারির মধ্যে ইসলাম এখন শুধু ধর্ম নয়, চীনের চোখে এটি একটি বিপদ। এমনকি চীন সরকারি কাগজগুলোতে প্রকাশ্যে বলা হয়েছে ধর্মীয় চিন্তা হচ্ছে মস্তিষ্কের ভাইরাস। ধর্ম ফলানোর অধিকার যেখানে মানবাধিকারের মূল ভিত্তি, সেখানে চীন একে বানিয়ে তুলেছে অপরাধ। উইগুর মুসলিমদের জন্য ইসলাম এখন এক প্রহসনের নাম, যেখানে ইমান মানে আজ কারাগার, আকিদা মানে আজ বিচ্ছিন্নিত কেন্দ্র, আর নামাজ মানে রাষ্ট্রদ্রোহ। ইসলাম এখানে নিষিদ্ধ নয়, বরং অপরাধে রূপান্তরিত, আর উইগুর মুসলিমরা তারা এখানে এক অপরাধের জন্মানুজাত। অতএব ইসলাম এখানে কেবল একটি বিশ্বাস নয়, এটি এখন অস্তিত্বের অপরাধ। আর এই অপরাধের শাস্তি সবচেয়ে নির্মমভাবে বহন করছেন উইগুর নারীরা। এখানে উইগুর নারীদের জীবনে মাতৃত্ব এক যুদ্ধের নাম। তারা কখন মা হবেন, আদৌ হবেন কিনা সেই সিদ্ধান্ত আর তাদের হাতে নেই। রাষ্ট্রের নির্দেশে উইগুর নারীদের বাধ্যতামূলক গর্ভনিরোধক ব্যবহার করতে হচ্ছে। একে বলা হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণের একটি অংশ। কিন্তু এটি শুধু শারীরিক শাস্তি দেওয়া নয়, এটা এক ধরনের মানসিক নিপীড়ন, সামাজিক অপমান এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। 2020 সালে তার নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে উইগুর নারীদের উপর গর্ভপাত, বাধ্যতামূলক জন্ম নিয়ন্ত্রণ এবং যৌন নিপীড়ন ভয়াবহ হারে বেড়েছে। এই তথ্য একটি বার্তা নয়, চীন সরকারের পরিকল্পিতভাবে উইগুরদের জন্মহার কমানোর চেষ্টা করছে। তাদের লক্ষ্য শুধু একটি সংখ্যালঘু জনগোষ্ঠীর সংখ্যা কমানো নয়, বরং একটি জাতিকে, একটি ইতিহাসকে, একটি সংস্কৃতিকে চিরতরে মুছে ফেলা। উইগুর নারীদের উপর চালানো এই জনসংখ্যার যুদ্ধ বাড়ছে রাষ্ট্রের শক্তি, কমিয়ে দিচ্ছে উইগুর মুসলিমদের সংখ্যা, এবং চীন সরকারের লক্ষ্য সমাজের গঠন এবং জাতিগত পরিচয় পুনর্লিখন। সিনজিয়াং এর একটি নতুন সকালে সূর্য ওঠে প্রতিদিনের মতো, কিন্তু এই সকাল যেন উইগুর মুসলিমদের জীবনে নিয়ে আসে আরেকটি বন্দিত্বর দিন। চীনা সরকারের তথাকথিত পূর্ণশিক্ষা শিবির আজ পরিণত হয়েছে আধুনিক কনসেন্ট্রেশন ক্যাম্পে। এখানে ধর্মীয় বিশ্বাস, ভাষা, পরিচয় সবকিছুই ধীরে ধীরে মুছে ফেলা হচ্ছে। নামে শিক্ষা, বাস্তবে এটি এক নিয়ন্ত্রিত জীবনের সূচনা, যেখানে মানুষের ইচ্ছা, মতামত ও অধিকারকে সম্পূর্ণভাবে স্তব্ধ করে দেওয়া হয়। এই শিবির থেকে শুরু হয় আরেকটি যাত্রা, 1000 কিলোমিটার দূরে অবস্থিত কারখানায়, যেখানে পাঠানো হয় হাজার হাজার উইগুর মুসলিমকে। কাজ করতে বাধ্য করা হয় কঠিন পরিশ্রমে, কোনো সঠিক মজুরি ছাড়াই। আধুনিক প্রযুক্তি আর নজরদারি ছায় তাদের জীবনে নেই একটুকু স্বাধীনতা। 2019 সালে অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট ASP একটি গবেষণায় প্রকাশ করে বিশ্বের অন্তত 80টিরও বেশি বিখ্যাত কোম্পানি সরাসরি বা পরোক্ষভাবে লাভবান হয়েছে এই বাধ্যতামূলক শ্রম ব্যবস্থার মাধ্যমে। নাইকি, অ্যাপল, স্যামসাং, অ্যাডিডাস আন্তর্জাতিক বাজারে এসব নামী ব্র্যান্ডের পণ্য তৈরি হয়েছে সেই হাতের গ্রামে, যে হাতগুলো বন্দিশালায় প্রতিদিন বেঁচে থাকার লড়াই চালায়। শোরুমে রাখা জলমলে পণ্যের আড়ালে লুকিয়ে থাকে এক অদৃষ্ট কান্না। উৎপাদনের গর্ব নয়, বরং এটি এক মানবিক বিপর্যয়ের প্রতিচ্ছবি। এই তথাকথিত শ্রম পুনর্বাসন কর্মসূচি অন্তরালে বন্ধ করে দেওয়া হয়েছে নামাজ, কোরআন তিলাওয়াত, এমনকি নিজের মাতৃভাষার কথা বলাও। একটি জাতিকে নিঃশব্দে মুছে ফেলার এই প্রক্রিয়া মানুষের আত্মা ভেঙে দেওয়া যেন আসল উদ্দেশ্য। তাদের শ্রম শুধু কারখানায় সীমাবদ্ধ নয়, তুলার ক্ষেতে নিয়োগ করা হচ্ছে হাজার হাজার উইগুর নারীকে। বিশ্বের 20% তুলা আসে সিনজিয়াং থেকে।
যার উৎপাদনের পেছনে আছে শোষণ, পারিবারিক বিচ্ছেদ এবং এক গভীর নিঃশব্দতা। চীনের এই পুরো ব্যবস্থাটিকে বলা হচ্ছে শ্রম সংস্কার, কিন্তু বাস্তবে এটি এক নিখুঁত দাসত্ব ব্যবস্থা, যেখানে নিয়ম শৃঙ্খল আর নিপীড়নের নামে মানুষকে পরিণত করা হয়েছে জীবন্ত যন্ত্রী। এই দাসত্বের উৎসবে নেই কোনো উদযাপন, আছে শুধু নীরবতা, ত্যাগ এবং হারিয়ে যাওয়ার আতঙ্ক। তবে এই শোষণ ও নিপীড়নের ভিতরে এক চরম অভ্যন্তরীণ সংঘর্ষও চলছে। এটি শুধুমাত্র একজন মানুষ বা একটি জাতির শারীরিক শ্রম নয়, বরং তাদের সংস্কৃতির অস্তিত্বের সঙ্গে যুদ্ধ। এই যুদ্ধের প্রতিফলন আমরা দেখতে পাই ইতিহাসের প্রতিটি স্তরে। ইতিহাস একটি জাতির আত্মার প্রতিচ্ছবি। ভাষা, ধর্ম, স্থাপত্য, সঙ্গীত, পোশাক এসব মিলে গড়ে উঠে পরিচয়। আর সেই পরিচয় যখন কারো চোখে অপরাধ হয়ে দাঁড়ায়, তখন শুরু হয় এক নীরব কিন্তু নির্মম যুদ্ধ, সাংস্কৃতিক গণহত্যা। 2018 সালে হিউম্যান রাইটস ওয়াচের একটি রিপোর্টে জানায়, চীন সরকার সিনজিয়াংয়ে 16,000-এরও বেশি মসজিদ ধ্বংস করেছে, আংশিক বা পুরোপুরিভাবে। যেসব মসজিদগুলো টিকে আছে তাদের মিনার কেটে ফেলা হয়েছে। মসজিদে নামাজ পড়া নিষিদ্ধ, আজান দেওয়া নিষিদ্ধ। এটি শুধু ধর্মের উপর আঘাত নয়, এটি একটি জাতির আত্মার উপর আঘাত। অস্ট্রেলিয়ার এএসপি বলেছে 2017 থেকে 2020 সাল পর্যন্ত 8,500-রও বেশি ধর্মীয় ঐতিহাসিক স্থাপনা ধ্বংস বা বিকৃত করা হয়েছে। মাটির গভীর থেকে ইট তুলে ফেলা হয়েছে যেন ইতিহাসের পাতায় না থাকে একটিও প্রমাণ। শুধু স্থাপত্য নয়, ভাষা, শিক্ষা, সংস্কৃতি সবকিছু ধ্বংসের মুখে। একসময়ের উইগুর ভাষার পড়াশোনা হতো, আজ শুধু মান্দারিন নেই। শিশুরা বলে যাচ্ছে তাদের ইতিহাস, তাদের কবিতা। একটি প্রজন্ম হারিয়ে যাচ্ছে তাদের শিকড় থেকে, একেবারে মুছে যাচ্ছে তাদের পরিচয়। উইগুরদের বইপত্র নিষিদ্ধ, কবি লেখকরা বন্দী। 2017 সালে উইগুর কালচারাল ট্রেনিং নামে কবর নীতি গ্রহণ করে হাজার হাজার শিল্পী, কবি, লেখককে আটক করা হয়েছে। জনপ্রিয় কবি আব্দুর রহিম ফেদকে 8 বছর কারাদণ্ড দেওয়া হয়। তার অপরাধ দেশকে মায়ের মতো ভালোবাসা। ধর্মকে হত্যা করা হয়েছে, ভাষাকে হত্যা করা হয়েছে, স্মৃতি ও ইতিহাসকে মুছে ফেলা হয়েছে কৌশলে। ইতিহাস শুধু অতীত নয়, এটি একটি জাতির হৃদয় স্পন্দন। আর চীন সেই হৃদয়টিকেই থামিয়ে দিচ্ছে ধীরে ধীরে নিষ্ঠুরভাবে। একটা জাতিকে ধ্বংস করা হচ্ছে, শব্দহীন এক গণহত্যা চলছে, যেখানে চোখে দেখা যায় না রক্ত, কিন্তু হাড় পর্যন্ত জমে থাকে যন্ত্রণা। উইগুর মুসলিমদের উপর চালানো এই নির্যাতনের খবরে বিশ্বের বিবেক কি ঘুমিয়ে গেছে? 2020 সালে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস বলেছিল, চীন যেন মানবাধিকার রক্ষা করে। এই একটাই বাক্য, না কোনো তদন্ত, কোনো বিচার, কোনো শাস্তি। বরং 2021 সালে হিউম্যান রাইটসের প্রধান মিশেল বেসলেট চীন সফরে গেলেন, উইগুরদের জীবনযাপন দেখলেন, হাসলেন, ফিরে এলেন। চীন বলল সবকিছুই ঠিক আছে, আর জাতিসংঘ একটা প্রতিবাদ পর্যন্ত করলেন না। সে বছর কানাডা, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, লিথুয়ানিয়া চীনের কর্মকাণ্ডকে গণহত্যা বলে ঘোষণা দিল, কিন্তু জাতিসংঘ, ইউরোপিয়ান নিশ্চুপ। কারণটা খুব স্পষ্ট, চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। বিনিয়োগ, প্রযুক্তি, রপ্তানি সবকিছুই ওদের হাতে। বিশ্ব জানে চীনের বিপক্ষে কথা বললে ব্যবসা হারাবে। বিষয়টাকে এক বাক্যে উপস্থাপন করলে টাকার কাছে পুরো পৃথিবীর বিবেক বিক্রি হয়ে গেছে। এই পৃথিবীতে আজ সত্যের চেয়ে দামি মিথ্যা, আর একের পর এক জাতি, একের পর এক শিশু নির্বাক থেকে যাচ্ছে এই ভয়ঙ্কর শীতল নীরবতায়। কিন্তু সবচেয়ে যন্ত্রণাদায়ক হলো মুসলিম বিশ্ব, যেখানে বসবাস করে দুনিয়ার প্রায় 200 কোটিরও বেশি মুসলিম। কিন্তু উইগুর মুসলিমদের জন্য তাদের কণ্ঠগুলো কোথায়? 2020 সালের হিউম্যান রাইটস কাউন্সিলের 47টি সদস্য রাষ্ট্রের মধ্যে মাত্র 22টি দেশ নিন্দা জানায়, বাকি 25টি চুপ। আর চীনকে সমর্থন করে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা বলে বাহবা দেয় পাকিস্তান, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাতের মতো মুসলিম রাষ্ট্রগুলো। একদিকে মসজিদ ভাঙা হচ্ছে, অন্যদিকে মুসলিম রাষ্ট্রগুলোর জন্য বিনিয়োগ আসছে বোল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের নামে। একটি জাতির উপর যখন সাংস্কৃতিক গণহত্যা চলছে, তখন আরব লীগ বলছে চীনের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। কি আশ্চর্য, যেখানে মুসলিমদের রক্ত আগুন ধরে যাওয়ার কথা, সেখানে আজ তেল ও টাকার গ্রানে বিবেক ঘুমিয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র 2021 সালে চীনের কর্মকাণ্ডকে গণহত্যা বলল, তারপরও চীনের সঙ্গে বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য অব্যাহত রেখেছে। ইউরোপিয়ান নিন্দা জানালো গ্লোবাল বিজনেস ইন্টারেস্টের জন্য প্রতিটি বিবেক কিনে নিচ্ছে একে একে। আর তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলো, তাদের কাছে চীনের লোন, অবকাঠামো, ট্রেন, রেল, বন্দরের সবচেয়ে বড় উন্নয়নের প্রতীক। তারা জানে চীনের বিরুদ্ধে মুখ খুললে ঋণ বন্ধ হয়ে যাবে, সাহায্য বন্ধ হবে। তাই তারা চুপ, কারণ তারা দাসত্বের মধ্যে মানবতা খুঁজছে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আরও এক ধাপ এগিয়ে। তিনি 2019 সালে চীন সফরে গিয়ে বললেন, চীন সন্ত্রাসবাদ মোকাবেলা যা করছে তা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। ইসলামের জন্মভূমি থেকে যদি আত্মনাথের জবাব আসে শুধু চুপচাপ সেলফি আর হ্যান্ডশেকে, তাহলে মুসলিম উম্মা বলতে আর কিছুই বাকি থাকে কি? ইরান, পাকিস্তান, তুরস্ক সবাই অর্থনীতির স্বার্থে মুখ বন্ধ করে রেখেছে। এই নীরবতার ইতিহাসের সামনে একদিন কলঙ্ক হয়ে দাঁড়াবে। আর যদি ফিলিস্তিনে বোমা পড়ে, মুসলিম বিশ্ব উত্থাল হয়ে ওঠে। কিন্তু উইগুর মা যখন সন্তান হারায়, তার কণ্ঠ পৌঁছে না মসজিদের খুতবা, তার কান্নায় উঠে না কোনো রাষ্ট্রপ্রধানের বিবৃতি, তখন ওআইসি বলে, আমরা এই বিষয়ে চিন্তিত নই। এই পৃথিবী এতটাই নির্দয় হয়ে গেছে, যেখানে নিপীড়নের বিরুদ্ধে কথা বললেই বন্ধুত্ব নষ্ট করে আর চুপ থাকা হয়ে যায় রাজনীতি। আজ এই ডকুমেন্টারি শেষ হচ্ছে না, শুরু হচ্ছে এক প্রতিজ্ঞা দিয়ে।
যে প্রতিজ্ঞা আমাদের মনে করিয়ে দিবে নীরব থাকা মানেই অপরাধের অংশ। আমরা যদি মুখ না খুলি তবে ইতিহাস একদিন আমাদের বিচার করবে। আজ উইগুর, কাল তুমি।